সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ করেছে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এখন রাষ্ট্রপতি জুডিশিয়াল কাউন্সিলের পরামর্শ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ এই তথ্য প্রকাশ করা হয়। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করে থাকে। নানা অনিয়ম, অসৎ আচরণ ও দুর্নীতির অভিযোগে বর্তমানে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে বেঞ্চ না দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত ১৬ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান এবং বিক্ষোভের সময় আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। এরপরই ১২ বিচারপতির বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। সুপ্রিম কোর্টের ১২ জন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত তো শেষ হয়েছে এবং ইতোমধ্যে সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানোও হয়েছে। এখন পরবর্তী কার্যক্রম কি হতে পারে? তোমার ধন্যবাদ। দেখুন, ১২ জন বিচারপতির বিরুদ্ধে কয়জনের তদন্ত শেষ হয়েছে বা কয়জনকে পাঠানো হয়েছে সেই বিষয়টি সুপ্রিম কোর্টের যারা সংশ্লিষ্ট দপ্তরের যারা রয়েছেন তারা আসলে ওইভাবে আমাদেরকে নিশ্চিত করছেন না। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে বিষয়টি এসছে, বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তথ্যানুসন্ধান শেষে সেটি রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে। তবে এটি নিশ্চিত যে কয়জনের বিরুদ্ধেই শেষ হয়েছে এবং যাদের বিরুদ্ধে তথ্য পাঠানো হয়েছে সেটি ওই ১২ জনের মধ্যেই সেই বিচারপতিগণ রয়েছেন। কারণ এই বিষয়টি খুবই আলোচিত। আপনি দেখুন যে সম্প্রতি যেই হাইকোর্টের নতুন করে যে বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে কয়েক মাস আগে, সেখানে কিন্তু ১২ জন বিচারপতিকে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অসদাচরণ, অনিয়ম, দুর্নীতি, নানান অভিযোগে যাদেরকে আসলে বিচারিক ক্ষমতা তাদের থেকে কিন্তু কেড়ে নেওয়া হয়েছে, একরকম তাদেরকে বেঞ্চ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে সেই ১২ বিচারপতিকে। তো তার ভিতর থেকেই আমরা অনেকদিন ধরে শুনছিলাম এবং এখান থেকে বেশ কিছুদিন আগে তাদেরকে কিন্তু একে একে প্রধান বিচারপতি ডেকেছিলেন, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ডেকেছিলেন এবং সেখানে তারা দীর্ঘক্ষণ তাদের সাথে কথা বলেছেন, আলাপ করেছেন এবং তারপরে আজকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে তথ্য, খুব সংক্ষিপ্ত একটি তথ্য প্রচার করা হয়েছে যে বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া বা তথ্য অনুসন্ধান শেষে সেটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। আপনি যেমনটা বলছিলেন, সুপ্রিম কোর্টের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অর্থাৎ প্রধান বিচারপতি এবং তার পরবর্তী অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র ২ জন বিচারপতি, এই ৩ জন মিলে যেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তারা বিচারপতিদের বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগের তদন্ত করে থাকেন বা ব্যবস্থা নিয়ে থাকেন এবং তারা সুপারিশ করেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সেটি তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেন। এখন দেখার বিষয়, যেই তদন্ত পরবর্তী যেই তথ্য তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে তাদের ব্যাপারে, সেই ব্যাপারে কি সুপারিশ রয়েছে এবং রাষ্ট্রপতি কি ব্যবস্থা গ্রহণ করেন। আমার সাথে এই কিছুক্ষণ আগেও সুপ্রিম কোর্টের যিনি বিশেষ কর্মকর্তা রয়েছেন, স্পেশাল অফিসার, তার সাথেও কথা হয়েছে, তিনি তেমনটা জানাচ্ছিলেন। এর আগে আমরা আরেকটি তথ্য যেটি পাইছি যে ১২ জনের ভিতরে এরই মধ্যে একজন, আতাউর রহমান খান, তিনি পদত্যাগ করেছেন বলে আমরা খবর পেয়েছি। তার মানে এখন ১১ জনের মধ্যে থেকেই আসলে যে কয়জনের বিরুদ্ধে তথ্য অনুসন্ধান গেছে সেটি এখন বলা যায়, কারণ যিনি পদত্যাগ করেছেন তার ব্যাপারে আর তথ্য বা কোনো তদন্ত রিপোর্ট পাঠানোর আর কোনো প্রয়োজন নেই। দেখুন, সম্প্রতি কিন্তু সুপ্রিম কোর্টের আরও ৩ জন বিচারপতি পদত্যাগ করেছেন। এই ৩ জনকে প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে বিচারিক ক্ষমতার বাইরে রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ উঠেছিল আওয়ামী লীগ সরকারের সময়ে এবং তারা এই ৫ বছর ধরে সরকারের দেওয়া যাবতীয় বেতন, ভাতা, সুযোগ সুবিধা তারা কিন্তু ভোগ করেছেন। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ডেকেছিল এবং তার পরপরই আমরা দেখলাম যে তারা পদত্যাগ করেছেন। অর্থাৎ তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিন্তু ফেস করেননি। আইনজীবীদের ভিতরে এই ধারণা এখন স্পষ্ট যে তারা যেটি বলছেন যে অনেকেই দুর্নীতি অনিয়মের সাথে জড়িত, তার একটি বড় প্রমাণ এই ৩ জন বিচারপতি তারা পদত্যাগ করেছেন, তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফেস করেননি। অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তা নিয়ে তারা সৎসাহসের সাথে তদন্ত কমিটি ফেস করার তারা আসলে সৎসাহস ছিল না, বিধায় তারা পদত্যাগ করেছেন। এই অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছে। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর, অর্থাৎ আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পরের থেকে ১৬ অক্টোবর আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, এখানে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এই সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি রয়েছে তাদের বিরুদ্ধে বিস্তার অভিযোগ ছিল যে তারা সরাসরি বিগত সরকারের হয়ে কাজ করেছে। তারা একেবারে স্বজন প্রীতি থেকে শুরু করে দলীয় যে সরাসরি যে কথাটি সেই সময় ব্যবহার করা হচ্ছে যে দলবাজ বিচারপতি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এখানে আন্দোলন করেছেন। ঠিক তার পরপরই আমরা দেখেছি যে অ্যাপিলেট ডিভিশন থেকে সব প্রধান বিচারপতি সহ একজন বাদে বাকি সকল বিচারপতিরা পদত্যাগ করলেন। তারপরের থেকে কিন্তু সুপ্রিম কোর্টের একটা বড় অংশ জুড়ে সাধারণ আইনজীবীরা আন্দোলন করছিলেন যে
অন্তত 30 জন বিচারপতি রয়েছেন যাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে। এবং তার কয়েকদিন পরে আমরা দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তিনিও কিন্তু একই দাবি জানিয়েছেন প্রায় 20-30 জনের বিরুদ্ধে অভিযোগের। এবং তারপরে আমরা যেটি দেখলাম যে 12 জন বিচারপতিকে তাদের বিচার কাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, তাদের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। আজকে সর্বশেষ যেটি জানা গেল যে তাদের অনেকের বিরুদ্ধে এর মধ্যে তদন্ত শেষ এবং প্রধান রাষ্ট্রপতির কাছে গেছে। এখন প্রধান বিচারপতির দপ্তর থেকে যেই তদন্ত রিপোর্ট পাঠানো হয়েছে সেই অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হয় সেটি এখন দেখার বিষয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ হয়েছে। এ নিয়ে বিস্তারিত তথ্য হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। দলীয় নয়, পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনের নিয়োগ পদোন্নতির সুপারিশ করেছে বিএনপি প্রশাসন সংস্কার কমিটি। এতে নির্বাচনের 3 মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনার কথাও বলা হয়েছে। সকালে জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এসব সুপারিশ জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। এতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে একই পদে একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলি করতে হবে। বিগত সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা এখনও বহাল তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে বিএনপির এই সংস্কার কমিটি। বলেছে, প্রশাসনে দলীয় নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। দলীয় লোক চাই না। একটা জিনিস মনে রাখা উচিত, আপনারা আমাদের এই দেশের সন্তান সবাই, সান অফ দি সয়েল। কথা হলো যে প্রশাসনের লোকজন হবে নিরপেক্ষ। সে একটা দল করতেই পারে যেহেতু হিজ এ ভোটার, কিন্তু তার যে লাইকিং বা ডিসলাইকিং উইল নট রিফ্লেক্ট ইন দি অফিস হি সার্ভস। শেখ হাসিনার মতো করে দেশ চালালে সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব নয় বলে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাড়া মহল্লায় চাঁদাবাজি বন্ধে ব্যবস্থার আহ্বান জানান তিনি। রোববার ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো 50 বছরেও কিছু করতে পারেনি, বর্তমান সরকার সেগুলো করছে। একজন উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনাও করেন রুহুল কবির রিজভী। বলেন, উপদেষ্টার এমন বক্তব্য ফখরুদ্দিন মঈনুদ্দিনের কাজের মতো। রাষ্ট্র সংস্কারের বিষয়ে দ্রুত নির্বাচিত সরকারের উপর ছেড়ে না দিলে এই সরকারের প্রতি মানুষের সমর্থন কমতে থাকবে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে উল্লেখ করে রিজভী আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া সুষ্ঠুভাবে দেশ পরিচালনা সম্ভব নয়। প্রত্যেকটি মানুষ নির্বিঘ্নে চলাচল করবে, কেউ কারো হুমকির মুখে থাকবে না। কিন্তু আপনারা প্রশাসনে যদি শেখ হাসিনার পোকামাকড়দের রেখে দেন, শেখ হাসিনার দোসরদেরকে যদি লালন পালন করেন, তাহলে এইটা কোনোদিন থামবে না। অনাচার সমাজে হবে, সমাজের মধ্যে নানা ধরনের দুষ্ট খাত তৈরি হবে। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে সমান তালে মজুরি না বাড়ায় গত 2 বছরে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। এতে 38 লাখের বেশি মানুষ চরম দারিদ্র্য সীমায় নেমে এসেছে। গবেষণা সংস্থা র্যাপিডের গবেষণায় জানানো হয়েছে এই তথ্য। সকালে দেশের অর্থনৈতিক অবস্থার উপর আয়োজিত র্যাপিডের এক কর্মশালায় এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, এ সময় দারিদ্র্য ঝুঁকিতে পড়েছে প্রায় 1 কোটি মানুষ। দুর্বল ও ভুল নীতির কারণে দেশের উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে বৈশ্বিক জ্বালানির দাম এবং খাদ্যমূল্যের সমন্বয় করতে পারেনি বিদায়ী সরকার। কর্মশালায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত সরকারের আমলে অর্থনৈতিক উন্নয়নের ভুল পরিসংখ্যান দেওয়া হয়েছে। দেশের মানুষ লাভবান হবে কি না তা বিবেচনা করেই এলডিসি উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এখনও বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। অর্থনীতি ও আইন শৃঙ্খলায় দ্রুত স্বস্তি না দিতে পারলে রাজনৈতিক সংস্কার নিষ্ফল হবে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মধ্যমেয়াদী সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। রোববার রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, চুরি দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। পুঁজিবাজার কারসাজির জন্য সাকিব আল হাসানকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলেও
মন্তব্য করেন তিনি। এছাড়া শুল্ক কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না বলে দাবি করেন তিনি। চাঁদাবাজের হাত পরিবর্তন হয়েছে, বন্ধ হয়নি। কাজ শুরুর এক যুগ পর 10টি বাস নিয়ে চালু হলো বিআরটির বাস সার্ভিস। পাশাপাশি ঢাকা জয়দেবপুর রুটে চলাচল শুরু হয়েছে 4টি কমিউটার ট্রেনের। সকালে 2টি প্রকল্পেরই উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। একই দিন একই সঙ্গে এই 2 সার্ভিস চালুতে খুশি গাজীপুরবাসী। 2012 সালের ডিসেম্বরে অনুমোদন পায় বিআরটি প্রকল্প। 2016-তে কাজ শেষের কথা থাকলেও কয়েক দফায় বাড়ানো হয় সময়। সবশেষ আগস্টেও উদ্বোধন করা যায়নি পরিবর্তিত পরিস্থিতির জন্য। অবশেষে কাজ শুরুর 12 বছর পর আলোর মুখ দেখল বিআরটি প্রকল্প। এতে আলাদা লেনে গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর ও বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলবে বিআরটিসির 10টি এসি বাস। এর উদ্বোধন করে সড়ক উপদেষ্টা জানান, এখন বাস বাড়ানোর কাজ চলছে আর প্রকল্পটি শেষ করতে বলা হয়েছে জুনের মধ্যে। বিআরটিতে কিন্তু বিশেষ ধরনের বাস চলবে, সেই বাসগুলোর সংগ্রহ প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। দীর্ঘ সময় ধরে ঢাকা ময়মনসিংহ সড়কে এই প্রকল্পের জন্য সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুর্ঘটনায় ঘটেছে 6 প্রাণহানি। অবশেষে এ পথে বাস চালু হওয়ায় ফিরেছে স্বস্তি। ট্রেন ইউজ করতাম বেশি, বাসের কথা মানে একদম লাস্টে চিন্তা করতাম, কিন্তু আজকে প্রথমেই বিআরটিসির নতুন বাস প্রথমেই চিন্তা করলাম যে এটা দিয়ে যে দেখি। যদি বাস্তবায়ন ভালো করে করতে পারে ইনশাল্লাহ যানজট কমবে আশা করা যায়। শিববাড়ি থেকে চৌরাস্তা আমাদের একটা স্টপেজ আছে, সেখানে ভাড়া হচ্ছে 15 টাকা, বোটবাজার 20 টাকা ভাড়া, কলেজ গেট 45 টাকা, এয়ারপোর্ট 70 টাকা। এর আগে অফিসগামীদের সুবিধায় ঢাকা জয়দেবপুর রুটে চালু হয়েছে 4 জোড়া কমিউটার ট্রেন। সড়ক ও রেলপথে একই সঙ্গে এ দুটি সেবা চালুতে সন্তোষ জানিয়েছে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। উদযাপন নির্বিঘ্ন করতে সাভারের ওই এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ। ধোয়া মোছার কাজ শেষ। সিঁড়িসহ সব স্থাপনায় পড়েছে নূতন রঙের আঁচড়। সব মিলিয়ে ঝকঝকে রূপ পেয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। গণপূর্ত বিভাগের কর্মীদের টানা 15 দিনের পরিশ্রমের ফসল এটি। সৌন্দর্য বর্ধনের এই কাজ বিজয় দিবস উপলক্ষে। রাত পোহালেই লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জার কাজ এবং নিরাপত্তার সাথে আমাদের বাউন্ডারি ওয়ালের যে মেরামত কাজ সেগুলো আমরা সম্পূর্ণ করেছি। বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আরও 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে, এটা হয়তো বা আপনারা দেখতেছেন না। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত, কালকে সারাদিন চলবে, শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় সব আনুষ্ঠানিকতার মহড়া হয়ে গেছে। বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ এলাকা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ভাতা নির্ধারণ করা হবে, জানিয়েছেন জনপ্রশাসন সচিব মুখলিসুর রহমান। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কর্মচারীরা কর্মকর্তাদের তুলনায় বেশি ভাতা পাবেন। পেনশনে যারা আছেন তারাও মহার্ঘ ভাতা পাবেন। কমিটি শিগগিরই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেবেন। সচিব বলেন, পে স্কেল দেয়া দীর্ঘ সময়ের ব্যাপার, তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে বঞ্চনা নিরসন কমিটির সুপারিশ পেয়েছে প্রধান উপদেষ্টা। সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত দেবেন তিনি।
তবে এখনও সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন জনপ্রশাসন সচিব। কমিটি 764 জনের বিভিন্ন পদে পদমর্যাদা দেওয়ার যে সুপারিশ করেছে সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাদেরকে বিভিন্ন পদে পদমর্যাদা দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হবে বলে জানান সচিব। মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার একমত। বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও পূর্ব তিমুর। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে শিগগিরই খোলা হবে কনস্যুলেট অফিস। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী তার দেশ। এর আগে দুদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হয়। কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ বিষয়েও সমঝোতা সই হয়। এর আগে সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন হোর্তা। শনিবার রাতে 4 দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করে রায় দেন। রায়ে আগের কমিটিকে কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী শিশির মনির জানান, হাবের 2024-26 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এবং ফারুক আহমেদ সর্দার মহাসচিবের দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর হাবের কার্যক্রম পরিচালনায় তসলিম ফারুকের কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। সে নিয়োগ বাতিল চেয়ে রিট করলে প্রশাসক নিয়োগ অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। ডিভিশনের আদেশের ভিত্তিতে 3টি এজিএমএই আমরা সময় মতো করেছি। হাইকোর্ট ডিভিশনের আদেশের বাইরে আমরা যাই নাই। এই সমস্ত যুক্তিকে গ্রহণ করে মাননীয় হাইকোর্ট বিভাগ বলেছেন, তাহলে প্রশাসক নিয়োগের যে আদেশ এটিকে অবৈধ ঘোষণা করা হলো এবং এর কোনো কার্যকারিতা থাকলো না। তাহলে কার্যক্রম পরিচালনা করবেন অতীতের যে কমিটি ছিলেন, নির্বাচিত কমিটি। এই নির্বাচিত কমিটি কেন্দ্র সহ সারা দেশে দায়িত্ব পালন করবেন। আমদানি করা লোহার স্ক্র্যাপে বিস্ফোরক পাওয়ার ঘটনায় শঙ্কিত চট্টগ্রামের মানুষ। চলতি বছরে 3 দফায় পাওয়া গেছে অবিস্ফোরিত গোলা আর মর্টার শেল। আমদানিকারকরা একে স্বাভাবিক ঘটনাই বলছেন, তবে পূর্ণ তদারকির তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, স্ক্যান ও পরীক্ষা নিরীক্ষার সীমাবদ্ধতায় ঢুকে পড়ছে বিস্ফোরক। 2023-24 অর্থবছরে জাপান, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 50 লাখ টন স্ক্র্যাপ আমদানি করে ইস্পাত ও রড তৈরির 10 থেকে 15টি প্রতিষ্ঠান। তবে দেশে আসার পর জঞ্জালের মাঝে মিলছে অবিস্ফোরিত গোলাবারুদ। গেল 30শে নভেম্বর বিএসআরএম এর কারখানায় মিলে মর্টার শেল। এর আগেও চলতি বছরে 2 দফায় এই প্রতিষ্ঠানে 4টি বিস্ফোরকের সন্ধান পায় শ্রমিকরা। এছাড়া সীতাকুণ্ডের 2টি প্রতিষ্ঠানেও স্ক্র্যাপে বিস্ফোরক পাওয়া যায়। এতে উদ্বিগ্ন স্থানীয়রা। স্ক্র্যাপের জন্য যেসব জিনিসপত্র আনা হয়, এখানে অনেক সময় বিস্ফোরকের জিনিস পাওয়া যায়। গোলাবারুদ জাতীয় কোনো কিছু না আসে এবং সেগুলা যাতে ওই দেশ থেকে ওইখান থেকে যাচাই করে নিয়ে আসা হয়। শুল্ক কর্মকর্তাদের দাবি, স্ক্র্যাপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম নেই তাদের কাছে। প্রতিষ্ঠানগুলো বিস্ফোরক পণ্য না থাকার কথা আগাম ঘোষণা দেয়। কন্টেনারগুলো যদি আপনি দেখেন, ওইটা যেই প্রসেস ওইখানে থাকে, নানান ধরনের স্ক্র্যাপ এগুলি মধ্যে ডাম্প করা অবস্থায় থাকে, ওইটা তো আসলে এক্সামিন করা সম্ভব না। আমদানিকারকরা বলছে, এভাবে বিস্ফোরক দ্রব্য আসা স্বাভাবিক, তবুও নিরাপত্তা বিবেচনায় তদারকির আহ্বান বিশ্লেষকদের। কেউ উইলিংলি বা কেউ ইন্টেনশনালি কোনো কিছু করে এটা না। ওগুলো স্ক্র্যাপের সাথে আসে। স্ক্র্যাপ তো বিভিন্ন রাষ্ট্র থেকে তো স্ক্র্যাপ আসে, জাপান থেকে আসে, তারপর হচ্ছে যে আমেরিকা থেকে আসে। সুইপ করতে গিয়ে যদি দেখা যায় যে সেখানে এই
বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বা বিকিরণ জাতীয় পদার্থ পাওয়া গেছে, তাহলে যেই ইম্পোর্টার তাকে এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে। তাহলে ভবিষ্যতে যদি আর কেউ এটা চিন্তা করবে, 10 বার চিন্তা করবে যে এক্সপ্লোসিভ নিয়ে আসা বা বিকিরণ জাতীয় যেটা আছে, যেটা আনার কথা না, সস্তায় পেয়েছে সেই জিনিসও এখানে নিয়ে ঢুকাই দিলাম আমার দেশে। দেশে প্রায় 40টি কারখানায় বছরে উৎপাদন হয় প্রায় 90 লক্ষ টন ইস্পাত। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। তরল দুধের দাম বাড়ানো কমানোর কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই। বেসরকারি কোম্পানিগুলো নিজেদের ইচ্ছে মতো দুধের দাম বাড়ায়, কাউকে না জানিয়ে এরই মধ্যে লিটারে 10 টাকা বাড়িয়ে দিয়েছে তারা। নানা খাতে খরচ বাড়ার অজুহাত দাঁড় করিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, খামারিদের লিটারে প্রায় 5 টাকা বাড়ানো হয়েছে, তবে খামারিরা বলছেন বেড়েছে সর্বোচ্চ 2 টাকা। বেড়েছে তরল দুধের দাম। প্রাণ, আরং, আকিস লিটারে 10 টাকা বাড়িয়েছে। 2-3 সপ্তাহ আগেও 1 লিটার তরল দুধের দাম ছিল 90 টাকা। তবে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটা দুধের দাম বাড়েনি, কিন্তু সরবরাহ কম। আগে তো 45 টাকা করে নিতাম, এখন 50 টাকা করে নিতেছি। তো আমাদের তো যে পরিস্থিতি, ইনকাম তো আমাদের বাড়ে নাই, আমাদের তো আগের জায়গায় রয়ে গেছে, আরো বরং দেখা যাচ্ছে কমতেছে। অনেকেই যারা কেজি কিনতো তারা আধা কেজি কিনতেছে, যারা আধা কেজি কিনবে তারা 250 গ্রাম কিনতেছে। এভাবে মানে অনেকে কিনা বন্ধ হয়ে গেছে। দাম বাড়ার জন্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, গ্যাস, বিদ্যুৎ, প্যাকেজিং সহ সব খরচ আগের চেয়ে বেড়েছে, যার প্রভাব পড়েছে দুধের দামে। আমরা কিন্তু লিকুইড মিল্কের ফার্মার লেভেলে দাম বাড়িয়েছি। যেহেতু ফার্মার লেভেলে দাম বাড়িয়েছি, তার কস্টটাকে পোষানোর জন্য এবং দেশের মিল্ক প্রোডাকশনটাকে কন্টিনিউ রাখার জন্য, তার জন্য কিন্তু পরবর্তীতে ওটাকে সমন্বয় করার জন্যই আমাদের ফিনিশ প্রোডাক্টের উপর দাম বাড়াতে আমরা বাধ্য হয়েছি। খামারিরা বলছে, কোম্পানিগুলো লিটারে 10 টাকা বাড়ালেও প্রান্তিক খামারিদের দেয়া হচ্ছে সামান্যই। দুধ উৎপাদনকারী নয়, কর্পোরেট প্রতিষ্ঠানই বাড়তি মুনাফা করছে। 6 মাস আগে ডলারের যা মূল্য ছিল এখনো তাই আছে। সুতরাং প্রসেসিং কস্ট ওনারা কেন মানে এক্সাজারেট করতেছে, কিংবা 1 টাকা 1.5 টাকা খামারিদেরকে বেশি দিয়ে কেন সেটাকে 10 টাকা মূল্য সংযোজন করতে হচ্ছে, সেটা আমার আসলে বোধগম্য না। বাজার স্বাভাবিক রাখতে মাংসের মতো তরল দুধের দামও নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরের কয়েক জেলায় আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিম বাতাসে নাকাল জনজীবন। তৃতীয় দিনের মতো পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা কমলেও দুপুরের পর থেকে বেড়ে যায় শীতের অনুভূতি। চুয়াডাঙ্গাতে আজও রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। তবে পেটের দায়ে তীব্র শীতের মধ্যেও ছুটতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। বেনাপোলে কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বীজতলা। নওগাঁ, নাটোর, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। তীব্র শীত, বাড়ি থেকে বের হওয়ার ইচ্ছা করে না, মনে হচ্ছে যে বাড়িতে লেপে নিচে শুয়ে থেকে কাজ করতে আইছি, কিন্তু হাত পা বার করা যাচ্ছে না, প্রচন্ড শীত, কঠিন শীত পড়ছে বুঝলেন। আমরা গরিব মানুষ, খাটে খাই, এই খাইতে খাইতে মানে খাটনির অবস্থায় আমাদের মাছ ঝালি পুষতে হয়।